হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রস্তুতি। আজকের এই ভিডিওতে আমরা ডব্লিউবিপি ও কেপি এর বিভিন্ন এক্সাম যেমন কনস্টেবল, এসআইতে আসা জেনারেল সায়েন্সের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স তোমাদের সাথে ডিসকাস করব। এই কোশ্চেন্সগুলো শুধুমাত্র এই দুটো এক্সামের জন্যই নয়, ডব্লিউবিপিএসসির বাকি এক্সামস যেমন ক্লার্কশিপ, মিসেলেনিয়াস, ফুড এসআই প্রত্যেকটি এক্সামের জন্য রেলেভেন্ট। তো চলো স্টার্ট করি। ফার্স্ট কোশ্চেন দেখো কি বলেছে, প্রতি ঘন্টায় হৃৎপিণ্ড দ্বারা পাম্প করা রক্তের পরিমাণ কত? তো মনে রাখবা যে হৃৎপিণ্ড মানুষের দেহে কী করে, 1 মিনিটে 5 লিটার রক্ত পাম্প করে। তাহলে যদি আমাদের 1 মিনিটে পাম্প করা রক্তের পরিমাণ যদি 5 লিটার হয়, তাহলে 1 ঘন্টায় কত হবে? আমরা জানি 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 ঘন্টা হবে 60 × 5 লিটার, দ্যাট মিন্স 300 লিটার। এবার আমাদের হার্ট কী করে, পুরো দিনে 1 লাখ টাইম বার বিট করে। তাহলে আমাদের হার্টবিট একদিনে কত হয়? 1 লাখ টাইমস পার ডে। তো একদিনে এতবার যদি হার্টবিট হয়, এবার তাহলে গোটা দিনে মানে একদিন মানে কত? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় হৃৎপিণ্ড কত রক্ত পাম্প করবে? তাহলে অ্যান্সার কত হবে? 24 × 300। কারণ 1 ঘন্টায় 300 লিটার যদি রক্ত করে, তাহলে 24 ঘন্টায় 24 × 300 লিটার, তার মানে অ্যান্সার কত হবে? 7200 লিটার রক্ত পাম্প করে পুরো দিনে। আচ্ছা, এবার এটা তো চলে গেল কোশ্চেনের ব্যাপারগুলো। এবার এক্সট্রা একটু ফ্যাক্ট দেখে রাখি এখানে। দেখো, মানুষের হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ থাকে। তো 4টি প্রকোষ্ঠ কী কী? বাম অলিন্দ, ডান অলিন্দ, বাম নিলয় আর হচ্ছে ডান নিলয়। এবার দেখো কি হয়, যে হৃৎপিণ্ডের ক্রমাগত সংকোচন ও প্রসারণের ফলে, দ্যাট মিনস সিস্টোল আর ডায়াস্টোল, এই সংকোচন আর প্রসারণকে আমরা কি বলি? সিস্টোল অ্যান্ড ডায়াস্টোল। এই সিস্টোল আর ডায়াস্টোলের ফলে কি হয়, যে মানুষের শরীরে কি হয়, হৃৎপিণ্ড এবং সারা দেহে রক্ত সংবাহিত হয়। তাহলে সিস্টোল আর ডায়াস্টোলের মাধ্যমে হৃৎপিণ্ড এর মধ্যে এবং সারা দেহে রক্ত সংবাহিত হচ্ছে। ওকে, তাহলে এই ফ্যাক্টটা একটু মনে রাখবা। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা যদি বলি বাইরের যে পর্দা আছে, সেই পর্দার নাম কি? সেই পর্দার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। এটা পরীক্ষায় আসে, তো আমি এই ফ্যাক্টটা এখানেই বলে দিলাম, পেরিকার্ডিয়াম। ওকে, নেক্সট কোশ্চেনের জন্য যাই। কোশ্চেন নম্বর 42, নিচের কোন ধাতুটি কার্বনেট লবণ অজানা? দেখো, ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমরা জানো আমরা পেয়ে থাকি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমরা অ্যালুমিনিয়াম কার্বনেট পাই, Al2CO3 তারপরে কপারের ক্ষেত্রে কপার কার্বনেট পেয়ে থাকি, CuCO3। এবার আয়রনের ক্ষেত্রে মানে এফির ক্ষেত্রে মনে রাখবা যে দেখো, আয়রনের দুটো যোজ্যতা হয়, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। তো এর মধ্যে আয়রন 3 কার্বনেট মানে Fe2CO3, এই 3টার নিচে হবে CO3 এই জিনিসটা এক্সিস্ট করে না। কারণ মনে রাখবা এর পোলারাইজিং পাওয়ারটা খুবই হাই হয়, এবং তার ফলে কী হয়, এই Fe2CO3 তোমার ডিসোসিয়েট হয়ে Fe2O3 প্লাস 3 অণু CO2তে কনভার্ট হয়ে যায়। তার মানে এই Fe2CO3 এটা স্টেবল নয়। ওকে, স্টেবল নয়। তাই জন্য নিচের ধাতুগুলির মধ্যে আয়রনের কার্বনেট লবণটি অজানা হয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, এটা মানুষের সর্ববৃহৎ লসিকা গ্রন্থির নাম কী? রাখো। এবার মনে রাখবা, প্রথমে লসিকা গ্রন্থি যদি আমাদের জিজ্ঞেস করেছে সর্ববৃহৎ, তো এর অ্যান্সার হবে প্লীহা, যাকে আমরা কী বলি? স্প্লিন বলে থাকি। এই স্প্লিন বা প্লীহার অবস্থান দেখো কোথায় আছে, ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে স্প্লিন, মানে এটি হচ্ছে স্প্লিন বা প্লীহা। এবার এটা তো গেল অ্যান্সারটা। এবার এক্সট্রা দেখো আমাদেরকে কি জানতে হবে, বুঝতে হবে এখান থেকে, যে মানুষের শরীরে যেমন হিউম্যান সার্কুলেটরি সিস্টেম থাকে, তেমনি আমাদের একটা লসিকা সংবহন তন্ত্রও থাকে, লসিকা সংবহন তন্ত্র। এবার এই লসিকা সংবহন তন্ত্রের মধ্যে কী কী পাই আমরা? আমরা পাই হচ্ছে লসিকা, লসিকা বাহ আর পাই আমরা হচ্ছে লসিকা গ্রন্থি, লসিকা গ্রন্থি। এবার মনে রাখবা এই লসিকার ক্ষেত্রে ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, যে লসিকা এক ধরনের হালকা হলুদ বর্ণের স্বচ্ছ ক্ষারীয় তরল যোগকলা। আর সবথেকে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, এই লসিকায় কেবলমাত্র আমরা লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকা পেয়ে থাকি। তাহলে লিম্ফোসাইট প্রকৃতির শ্বেতকণিকা পাই, কিন্তু এখানে মনে রাখবা
আরবিসি থাকে না, আর প্লেটলেটস বা অনুচক্রিকা এটিও থাকে না। এই ফ্যাক্টটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তারপরে লসিকা বাহ দেখো কী হয়। লসিকা বাহ হচ্ছে কোষ মধ্যবর্তী স্থান থেকে লসিকা যে সূক্ষ্ম বাহের মধ্যে প্রবেশ করে তাকে আমরা লসিকা বাহ বলি। এবার এই লসিকা বাহ, সাপোজ এটা একটা লসিকা বাহ, এই লসিকা বাহের স্থানে স্থানে কিছু গোলাকার, ডিম্বাকার বা বৃত্তাকার কিছু স্ফীতি দেখতে পাওয়া যায়। এদেরকে আমরা লসিকা গ্রন্থি বা লিম্ফ গ্ল্যান্ড বলি। এবং মানুষের সারা দেহে এরকম অনেক লসিকা গ্রন্থি থাকে, যেমন বলতে পারো ঘাড়ে, বগলে এবং কুচকিতে এদের সংখ্যা খুব বেশি হয়। এবার এই লসিকা গ্রন্থিগুলির মধ্যে এই প্লীহা হচ্ছে সবচেয়ে বড় লসিকা গ্রন্থি, এবং এই প্লীহার কাজ কি? রোগ জীবাণু ধ্বংস করা এবং লিম্ফোসাইট উৎপাদন করাই হলো এই লসিকা গ্রন্থির কাজ। তাহলে এই সব মেইন কাজ কি? জীবাণু ধ্বংস করা। এই ফ্যাক্ট মনে রাখবেন, জীবাণু ধ্বংস করা। ওকে, আচ্ছা, এবার নেক্সট কোয়েশ্চেন চলে আসি। 44, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? দেখো, আলোকরশ্মি যদি রশ্মি সংকট কোণ কী হয়? সংকট কোণ হচ্ছে, এবার দেখো এখানে আমি দুটো মিডিয়াম দিয়ে দেখিয়েছি, এখানে উপরে এয়ার আছে আর নিচে ওয়াটার বা জল আছে। এবার এই দুটো মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক আলাদা হয়। তো কোনটা বেশি ডেন্স হবে? জল বেশি ঘন হবে, আর লঘু কোনটা হবে? বাতাস হবে, এবার এয়ার হবে। এবার মনে রাখবা যে যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোকরশ্মি আপতিত হয় এবং সেটি যদি সেই রশ্মির আপাতন কোণ যদি সংকট কোণ বা তাকে ক্রান্তি কোণও বলা হয়, এর অপেক্ষা যদি বেশি হয়, তাহলে আমাদের যে রিফ্র্যাক্টেড রশ্মি হবে সেটি কি হবে? 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট হবে, মানে প্রতিসরণ কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে আমরা বলতে পারি যে আলোকরশ্মি যদি সংকট কোণে আপতিত হয় তাহলে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। তাহলে নর্মাল আরেকবার দেখে নাও, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাওয়ার সময় নর্মালি যদি আপতিত যে রশ্মি আছে সেটা নর্মাল সংকট কোণের নিচে যদি থাকে তাহলে এইভাবে রিফ্র্যাকশনটা হবে, কিন্তু যদি এই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা যদি সংকট কোণ হয় তাহলে কী হবে? প্রতিসরণ কোণ হবে 90 ডিগ্রি। এবং যদি আপতিত আলোকরশ্মি সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হয়, তার মানে এখানে θ1 কী হচ্ছে? সংকট কোণ θc থেকে বেশি হচ্ছে, তাহলে এই রশ্মি দ্বিতীয় মাধ্যমে প্রবেশ না করে আবার দিক চেঞ্জ করে প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই জিনিসটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এর কিছু ব্যবহার আছে, যেমন তোমরা বলতে পারো অপটিক্যাল ফাইবারে আলোকরশ্মির যে প্রচার হয়, ঠিক আছে, লিখে দিচ্ছি আমি, অপটিক্যাল ফাইবারে আলোকরশ্মির প্রচার করার জন্য এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কনসেপ্ট ইউজ করা হয়। বা তোমরা যে মরুভূমির মরীচিকা শুনেছ, ঠিক আছে, মরুভূমির মরীচিকা, এই মরুভূমির মরীচিকা দেখার পিছনেও যে মেইন ফিজিক্স আছে সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বা হিরে যে এত চকচক করে, ঠিক আছে, হীরা যে এত চকচক করছে তার পিছনেও রিজনটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, দ্যাট মিনস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এই ফ্যাক্টগুলো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর এখান থেকে কোশ্চেন আসে। নেক্সট কোশ্চেন দেখি, কোশ্চেন নাম্বার 45, হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে কী বলে? দেখো, এটা মনে রাখবা, এর অ্যান্সার হবে জারণ। এবার একটু জেনে নাও যে জারণ প্রক্রিয়া কী হয়। জারণ প্রক্রিয়া বলতে আমরা এমন একটি প্রক্রিয়া বোঝাই যেখানে অক্সিজেন সংযোজিত হয়, মানে অক্সিজেন অ্যাড হবে, আর হাইড্রোজেন কী হবে? অপসারণ হবে। বা এখানে তোমরা এরকমও অ্যান্সার নিতে পারো যে যদি কোনো অণু বা পরমাণু ইলেকট্রন ত্যাগ করে তাহলে সেটাকেও আমরা কী বলি? জারণ বলি। তাহলে ইলেকট্রন ত্যাগ করাকেও জারণ বলা হয়। এবার বোঝা গেল? তাহলে এবার মনে রাখবা, তাহলে হাইড্রোজেনের জ্বলন প্রক্রিয়াকে আমরা কী বলছি? জারণ। এবার যদি বিজারণটা কী হবে? ঠিক তার উল্টো, মানে এখানে অক্সিজেন অপসারণ হবে, হাইড্রোজেনের সংযোজন হবে, আর ইলেকট্রনেরও গ্রহণ হবে। তাহলে এইটা হয়ে যাবে আমার বিজারণ। এবার এরপরে বাকি আরেকটা পয়েন্ট আছে হাইড্রোজেনেশন। এটা সম্বন্ধেও একটু জেনে নাও কী হয় এই হাইড্রোজেনেশন। হাইড্রোজেনেশন এমন একটা কেমিক্যাল রিয়াকশন যেখানে মলিকুলার হাইড্রোজেন অন্য কোনো কম্পাউন্ড, সাপোজ এটা একটা কোনো কম্পাউন্ড, এর সাথে যুক্ত হবে, আর যুক্ত হওয়ার সময় একটা ক্যাটালিস্ট মানে অনুঘটকের প্রেজেন্সে যুক্ত হবে। ধরো এটা নিকেলের প্রেজেন্সে হচ্ছে, তাহলে এখানে যুক্ত হওয়াকে আমরা কি বলি? তোমার বলি আমরা হাইড্রোজেনেশন, মানে হাইড্রোজেন এখানে যুক্ত হচ্ছে ইন দি প্রেজেন্স অফ ক্যাটালিস্ট। এবং এখানে মনে রাখবা এই প্রক্রিয়াটাকে হাইড্রোজেনেশন বলছি। আর এখানে যে আমি উদাহরণটা লিখেছি সেখানে কি হচ্ছে যে হাইড্রোজেন কি হচ্ছে? ভেজিটেবল অয়েল
এর সাথে যুক্ত হয়ে কী করছে, ভেজিটেবল ঘি তৈরি করছে। আর এই ভেজিটেবল ঘিটা মনে রাখবা, এটা খুবই হার্মফুল। আমাদের শরীরে যে ব্যাড কোলেস্টেরল লেভেল থাকে, যেটাকে আমরা এলডিএল বলি, লো ব্যাড কোলেস্টেরল লেভেল, সেটাকে ইনক্রিজ করে দেয় এবং তার ফলে আমাদের হার্ট অ্যাট্যাক এর রিস্কটাও আমাদের বেড়ে যায়। ওকে, নেক্সট যদি হাইড্রেশন যে আছে, এটা যদি তোমরা বুঝতে চাও, হাইড্রেশন মানে কি, যে আমরা বলি না যে কিপ ইয়োর সেলফ হাইড্রেটেড, মানে জল ভালো করে খাও যাতে আমাদের শরীরে জলের পরিমাণ কমে না যায়। তো হাইড্রেশন ব্যাপারটাও ঠিক একই রকম, এমন একটি প্রসেস যেখানে কোনো কম্পাউন্ড কী করবে, জল অ্যাবজর্ব করবে, সেটাই হচ্ছে হাইড্রেশন হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 46 বলেছে পর্যায় সারণীতে সবচেয়ে হালকা ধাতু কী? তো অ্যান্সার হবে লিথিয়াম। এবার লিথিয়াম কোথায় আছেন দেখতেই পাচ্ছ, এইখানে আছে আমাদের লিথিয়াম। তো আদর্শ তাপমাত্রা ও চাপে লিথিয়াম হালকা কঠিন পদার্থ এবং সবচেয়ে হালকা ধাতু। এবং মনে রাখবা, এটি খুবই সক্রিয় এবং দাহ্য পদার্থ, তাই একে খনিজ তেলে সংরক্ষণ করে রাখা উচিত। তো তেমনি এই পর্যায় সারণীতে তোমরা সোডিয়াম আর পটাশিয়াম দেখতে পাচ্ছ। এই সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম এগুলোও মনে রাখবে, এরা খুবই সক্রিয়, ঠিক আছে, হাইলি রিয়াক্টিভ হয় এবং তার জন্য এদেরকে কোথায় স্টোর করা হয়, কেরোসিন তেলে, ঠিক আছে, আন্ডার কেরোসিন অয়েল, এখানে স্টোর করে রাখা হয় কাকে, সোডিয়াম অ্যান্ড পটাশিয়ামকে। এই ফ্যাক্টটা একটু পরীক্ষার জন্য মনে রাখবা। নেক্সট কোশ্চেন 47, সিলিকা জেল কি? তো মনে রাখবা, সিলিকা জেল হলো জলাকোষী পদার্থ, এর ফর্মুলা কি, SiO2। এবার এই জলাকোষী পদার্থ বা হাইগ্রোস্কোপিক ম্যাটার হয় কি, মানে এমন পদার্থ যাদেরকে খোলা বাতাসে যদি রেখে দিই বা কোনো আর্দ্র বস্তুর সংস্পর্শে রাখি, তাহলে তারা সেখান থেকে জল শোষণ তো করে, কিন্তু সেখানে সেই জলে দ্রবীভূত হয় না। এই টাইপের পদার্থকে আমরা জলাকোষী পদার্থ বলি। যদি এর উদাহরণ জানতে চাও, তাহলে উদাহরণ হবে অনার্দ্র ক্যালসিয়াম ক্লোরাইড, অনার্দ্র MgSO4 বা ঘন H2SO4, এগুলো হচ্ছে এই জলাকোষী পদার্থের উদাহরণ। আর মনে রাখবা, এই জলাকোষী পদার্থকে কী হিসাবে ইউজ করা হয়, শুষ্ক কারক দ্রব্য হিসাবে। তো এটা পরীক্ষা আসতে পারে যে শুষ্ক কারক দ্রব্য হিসাবে নিচের চারটির মধ্যে কাকে ইউজ করব, তাহলে অ্যান্সার হবে জলাকোষী পদার্থ, বা এই অপশনসগুলো থাকলে তোমরা এদের মধ্যে একটাকে টিক করতে পারো। নেক্সট উদ্গ্রাহী পদার্থ বা উদত্যাগী পদার্থ, এই দুটো জানতে হবে। দেখো, প্রথমে আমরা দেখে নিই উদ্গ্রাহী পদার্থ কী হয়। তো উদ্গ্রাহী পদার্থ হচ্ছে এমন পদার্থ যেটিকে খোলা বাতাসে রেখে দিলে কি করবে, সেখান থেকে জলীয় বাষ্প তো শোষণ করবে এবং সেটাতে দ্রবীভূত হয়ে যাবে, অবশেষে একটা জলীয় দ্রবণ তৈরি করে ফেলবে। তাহলে একে আমরা বলি উদ্গ্রাহী পদার্থ। উদ্গ্রাহী পদার্থর যদি উদাহরণ জানতে চাও, তাহলে এর উদাহরণ হবে ক্যালসিয়াম ক্লোরাইড আর MgCl2। ওকে, নেক্সট আমরা দেখে নিই উদত্যাগী পদার্থ। দেখুন, উদত্যাগী পদার্থ হচ্ছে খোলা বাতাসে যদি আমরা রেখে দিই, তাহলে এদের মধ্যে থেকে কিছু জলের মলিকিউল বাইরে বেরিয়ে যাবে। ওকে, আর এরা একটা অনিয়তাকার চূর্ণে পরিণত হবে। ফর এক্সাম্পল তোমরা নিতে পারো Na2CO3, 10H2, মানে এই সোডিয়াম কার্বনেটে 10 অণু জলের মলিকিউল থাকে। তো একে যদি খোলা বাতাসে রেখে দিই, তাহলে 9 অণু জলের মলিকিউল দেখা যায় উড়ে যায়, শুধুমাত্র 1 অণু জলের মলিকিউল পড়ে থাকে। তো এটা হচ্ছে আমাদের উদত্যাগী পদার্থ, মানে ত্যাগ করে দিচ্ছে জলকে। নেক্সট কোশ্চেন 48, নিম্নলিখিতর মধ্যে সবচেয়ে ভারী কণিকা কী? দেখো, তোমরা জানো যে একটা পরমাণু অ্যাটমের মধ্যে কি থাকে, নিউক্লিয়াস থাকে। সেই নিউক্লিয়াসের মধ্যে আমরা কি পাই, প্রোটন কণা পাই। নিউক্লিয়াসের মধ্যে আর কি পাই, আমরা নিউট্রন কণা পাই। আর বাইরে ইলেকট্রন কণা নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন অরবিটে বা কক্ষপথে ঘুরে বেড়ায়। এবার এগুলোও তো নর্মাল। এবার এর মধ্যে আলফা কণা মনে রাখবা সব থেকে ভারী কণা, কারণ একটি আলফা কণার মধ্যে কি থাকে, দুটো প্রোটন থাকে আর দুটা নিউট্রন থাকে। ওকে, তার মানে কোনো ইলেকট্রন থাকে না, একেই আমরা আলফা পার্টিকেল বলি। তাহলে এদের মধ্যে সব থেকে ভারী আলফা কণা হলো। আর আলফা কণার সিম্বল কি, মানে ডাবলি চার্জ হিলিয়াম অ্যাটমকে বলি। মানে হিলিয়ামের যদি দুটো ইলেকট্রন আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে, দুটো প্রোটন আর দুটো ইলেকট্রন, একেই আমরা আলফা কণা বলে থাকি। নেক্সট কোশ্চেন 49, পর্যায় সারণীতে 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট অবস্থান কোনটি? দেখেন, পর্যায় সারণীতে আমরা যদি পিরিয়ড বা পর্যায় বলে থাকি, তাহলে এটা প্রথম, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা হচ্ছে ফোর্থ পিরিয়ড। তাহলে আমরা যদি বলি ফোর্থ পিরিয়ডে এবার পারমাণবিক সংখ্যা 24, মানে নাম্বার অফ প্রোটনস কত, 24, তাহলে কোনটা হচ্ছে এটা? তাহলে পর্যায় সারণীতে 24 পারমাণু, মানে আমরা যদি বলি 24 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কোনো এলিমেন্টের অবস্থান, তাহলে কোনটা হচ্ছে, চতুর্থ পর্যায়ে হচ্ছে। আর যদি গ্রুপ বলি, তাহলে সেটা 6 হচ্ছে। তাহলে অ্যান্সার হবে 8।
তাহলে মনে রাখবা পর্যায় সারণীতে এইভাবে এই জিনিসগুলোকে এইভাবে যেটা আছে এগুলোকে আমরা বলি পিরিয়ড বা পর্যায়, আর এই লম্বভাবে আছে যে এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার এদেরকে আমরা বলি শ্রেণী বা গ্রুপ। নেক্সট কোশ্চেন 50, যে সমস্ত পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু পরমাণুর ক্রমাঙ্ক আলাদা তাদের কী বলা হয়? দেখুন মনে রাখবা এখানে 3টা জিনিস আমরা দেখব, একটা আইসোটোপ, একটা আইসোবার, একটা আইসোটোন। আইসোটোপ কথাটার মানেটা হচ্ছে যাদের পরমাণুর ক্রমাঙ্ক মানে প্রোটন সংখ্যা সেম, ওকে, কিন্তু ভর সংখ্যা আলাদা তাদের আমরা আইসোটোপ বলি। হলো? আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছ কার্বন 612 আর 613, এখানে 6 মানে পরমাণু ক্রমাঙ্ক একই কিন্তু এই ভর মানে পরমাণুর ভর আলাদা, ঠিক আছে, ভর সংখ্যা আলাদা, তাহলে এটা হচ্ছে কী হয়ে যাবে? আইসোটোপ হয়ে যাবে। এবার আইসোবার কী হয়? আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা সেম হয়। দ্যাট মিনস দেখো এখানে আর্গন, ক্রিপ্টন আর ক্যালসিয়াম এদের প্রত্যেকটি যদি ভর সংখ্যা দেখো 40 আছে কিন্তু পরমাণুর সংখ্যা এর 18, এর 19, এর 20, তাহলে যাদের ভর সংখ্যা সেম থাকবে তাদেরকে আমরা বলবো আইসোবার। আর আইসোটোন কি? যাদের নিউট্রনের সংখ্যা সেম থাকবে। কার সংখ্যা? নিউট্রনের সংখ্যা সেম থাকবে। ফর এন এক্সাম্পল তোমরা নিতে পারো সিলিকন আর ফসফরাস, এখানে 30 আর হচ্ছে কত? 14, তাহলে তোমরা এখানে বুঝতেই পারছো যদি আমরা 30 থেকে 14 মাইনাস করি তাহলে কতবার হচ্ছে? 16 নিউট্রনের সংখ্যা। আর এখানে কি 31 ফসফরাসের ক্ষেত্রে, আর 15 হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে এখানেও কি হচ্ছে? এখানেও নিউট্রনের সংখ্যা হচ্ছে 15। মনে রাখবা ভর সংখ্যা এটা হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা মাইনাস করলে আমরা বের করতে পারি হচ্ছে নিউট্রনের সংখ্যা, তাহলে এটা নিউট্রনের সংখ্যা বেরোচ্ছে, তাহলে নিউট্রন সেম হলে এটাকে আইসোটোন। নেক্সট কোশ্চেন, বিবর্ধক কাচ হিসাবে কাকে ব্যবহার করা যায়? উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ বা অবতল লেন্স। তো মনে রাখবা বিবর্ধক কাচ হিসাবে আমরা ইউজ করি কাকে? উত্তল লেন্সকে ইউজ করে থাকি। তো এর সঠিক অ্যান্সার কী হবে? বি। এবার এখান থেকে খুবই ইম্পর্টেন্ট এটা মানে কোশ্চেনটা, এখান থেকে তোমাদেরকে জানতে হবে যে উত্তল দর্পণ, উত্তল লেন্স এই 4টা জিনিসেরই ব্যবহারগুলো কী কী আছে যেগুলো পরীক্ষায় আসে। দেখো উত্তল লেন্সের তো একটা দেখলাম বিবর্ধক কাচ হিসাবে ইউজ হয়, চশমায়ও ব্যবহার করা হয় দৃষ্টির ত্রুটি প্রতিরোধ করতে। তো মনে রাখবা এখানে হাইপার মেট্রোপিয়া যদি হয় তারা চোখের চশমা মানে ওদের চশমাতে কী ইউজ করে? উত্তল লেন্স ইউজ করে। হাইপার মেট্রোপিয়া মানে এখানে মনে রাখবা মানে দূরের জিনিস দেখতে কি হয়? মানে সমস্যা হয়, পাশের জিনিস ক্লিয়ারলি দেখতে পারবে কিন্তু সরি এখানে একটু আমি ভুল বলে দিলাম, হাইপার মেট্রোপিয়া বলছি, তাই না? তো হাইপার মেট্রোপিয়াতে মনে রাখবা পাশের জিনিস দেখতে অসুবিধা হয়, এখানে আমরা একে কারেক্ট করার জন্য কী ইউজ করি? উত্তল লেন্স ইউজ করি। আর কোথায় কোথায় উত্তল লেন্সের ব্যবহার আছে? দূরবীক্ষণ যন্ত্রে অলঙ্কার নির্মাতারা বা ঘুড়ি মেরামতকারীরাও উত্তল লেন্স ব্যবহার করে। নেক্সট কোশ্চেন, নেক্সট আমাদের জানতে হবে অবতল লেন্সের ব্যবহার। তো অবতল লেন্সকে কিসের জন্য ইউজ করা হয়? মায়োপিয়া রোগের চিকিৎসার জন্য। মায়োপিয়া মানে দূরের জিনিস দেখতে অসুবিধা যাদের হয় তারা এই অবতল লেন্সকে ব্যবহার করে। ফ্ল্যাশ লাইটেও এটা ব্যবহার করা হয়, আর দরজার ফুটোতে আমরা অবতল লেন্সের ইউজ করে থাকি। বাকি এখান থেকে একটু দেখে নিও তোমরা। নেক্সট যদি বলি উত্তল আয়নার ব্যবহার, তো এখানে সবথেকে মেইন সানগ্লাসে ব্যবহার করা হয়। তারপর এই গাড়ির যে রিয়ার ভিউ মিরর এখানে আমরা উত্তল আয়নার ব্যবহার করে থাকি। নিরাপত্তার কারণে এটিএম বা অন্যান্য জায়গায় আমরা ইউজ করে থাকি উত্তল আয়না। আর যদি অবতল দর্পণের কথা বলি তাই শেভিং মিরর হিসাবে আমরা ইউজ করি, হেয়ার মিরর হিসাবে ইউজ করি, গাড়ির হেডলাইটে ইউজ করি, টর্চের ক্ষেত্রে ইউজ করা হয় অবতল দর্পণ। নেক্সট কোয়েশ্চেন এবার দেখি, বলছে একটি লোহিত কণিকা গড় আয়ুকাল কত হয়? তো একটি লোহিত রক্তকণিকা গড় আয়ুকাল কত হবে? 120 দিন। এবার এটা পরীক্ষায় কখনো 120 দিন আসে আর কখনো 4 মাসও আসে, তাহলে 1 মাসে কত হয়? 1 মাসে আমরা বলতে পারি 30 দিন, তাহলে কত হচ্ছে? 120 দিন হচ্ছে এর আয়ুকাল হবে। এবার একটু এক্সট্রা ফ্যাক্ট দেখে নাও যে আমাদের রক্তে কি কি থাকে। আমাদের রক্তে কি কি থাকে? লোহিত রক্তকণিকা আরবিসি, ডাব্লিউবিসি মানে শ্বেত রক্তকণিকা, তারপরে থাকে প্লাজমা আর অনুচক্রিকা বা প্লেটলেট। এবার এই লোহিত রক্তকণিকা থেকে কিছু ফ্যাক্ট তোমরা একটু জেনে রাখো। এই লোহিত রক্তকণিকার রং কী হয়? লাল রঙের হয়, কারণ এর মধ্যে একটি হিমোগ্লোবিন নামক কী হয়? রঞ্জক প্রেজেন্ট থাকে। এই হিমোগ্লোবিনের কাজ আমাদের শরীরে কি করা? অক্সিজেনের পরিবহন করা, এটি এর কাজ। এবারে লোহিত রক্তকণিকার যদি স্বাভাবিকের তুলনায় যদি আরবিসির পরিমাণ যদি স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় তাহলে তাকে আমরা কি বলি?
তাকে আমরা বলি হচ্ছে পলিসাইথেমিয়া। তো পলিসাইথেমিয়া, সাইথেমিয়া, ওকে। এবার যদি এর পরিমাণ যদি কমে যায় তাহলে তাকে আমরা বলি কি অ্যানিমিয়া, অ্যানিমিয়া, ওকে। তাহলে পলিসাইথেমিয়া আর এটা হচ্ছে অ্যানিমিয়া। এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি। নেক্সট কোশ্চেন কি বলেছে, কোশ্চেন নাম্বার 53 বলেছে যে 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি ভেক্টর রাশি কি। দেখো 3টি মৌলিক একক নিয়ে গঠিত একটি ভেক্টর রাশি হচ্ছে ভরবেগ। ভরবেগের ফর্মুলা কি, ভর আর বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। দেখো ভরের একক কি কেজি, ওকে। বেগের একক কি হয় মিটার পার সেকেন্ড। তাহলে এবার এই ভরের একক মানে কেজি, মিটার আর সেকেন্ড, এই তিনটা হচ্ছে আমাদের মৌলিক একক, আর এই তিনটা মৌলিক একক নিয়েই আমাদের এই ভরবেগের একক গঠিত, ওকে। এবার যদি বাকিগুলোর একটু দেখে নিই, ত্বরণের একক কী হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এখানে কি ভর মানে কি তোমরা যদি বলতে পারো যে কেজি আছে কিছু নেই, তার মানে এখানে এটা তিনটা দিয়ে গঠিত নয়, শুধুমাত্র দুটো মৌলিক একক দিয়ে গঠিত। স্মরণের একক কী হয় শুধুমাত্র মিটার, তাহলে এখানে তো একটি মাত্র মৌলিক একক আছে। গতিবেগ একই রকম, গতিবেগের কী হয় মিটার পার সেকেন্ড, তাহলে এখানেও দুটো মাত্র শুধু একক আছে, তাহলে এর উত্তরটা কি হবে ভর বেগ হবে, ওকে। নেক্সট কোশ্চেনে চলে। এবার কোশ্চেন নাম্বার 54, সালোক সংশ্লেষে উৎপন্ন হওয়া উৎপাদিত বস্তুসমূহ হলো। দেখো সালোক সংশ্লেষ প্রক্রিয়া হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে সবুজ উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে গাছের পাতায় ক্লোরোফিলের প্রেজেন্সে কী করে, বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড নেয় আর মাটি থেকে জল নিয়ে খাবার তৈরি করে কি গ্লুকোজ, এবং তারপরে সেখান থেকে অক্সিজেন বাইরে বের করে দেয়। তাহলে এটা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়া আর তার সাথে জলও উৎপাদিত হয়। তাহলে উৎপাদিত এর মধ্যে কী কী আছে গ্লুকোজ, অক্সিজেন, জল, সবকটি অ্যান্সার হবে। এবার পরীক্ষার জন্য আরেকটা ফ্যাক্ট মনে রাখবা, পরীক্ষায় অনেকবার কোশ্চেন আসে সালোক সংশ্লেষ প্রক্রিয়া উৎপন্ন অক্সিজেনের উৎস কি, তো মনে রাখবা এই জলটি হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেনের উৎস। নেক্সট কোশ্চেন নাম্বার 55 দেখি। 55 কি বলেছে, 100 ওয়াট ক্ষমতার একটি যন্ত্রের মিনিটে কৃতকার্যের পরিমাণ কত হয়। তো 100 ওয়াট, দেখো তোমরা ফর্মুলা দেখে নাও, পি ইজিক্যাল টু কী আছে, পি হচ্ছে ক্ষমতা, পি ইজিক্যাল টু W/T। এবার পি এর ভ্যালু কত দিয়েছে, পাওয়ার কত দিয়েছে 100, তাহলে পি এর জায়গায় আমরা 100 লিখি। আর এবার ডাব্লু আমাদেরকে মানে কৃতকার্য বের করতে হবে, আর এটা হচ্ছে টাইম। তো এইখানে আমরা যদি কৃতকার্য ডাব্লু বের করতে চাই তাহলে ডাব্লু ইজিক্যাল টু কী হবে 100 মানে ক্ষমতা ইন্টু হচ্ছে টাইম কত বলেছে 1 মিনিট, 1 মিনিট মানে কত হয় 60 সেকেন্ড, তাহলে অ্যান্সার কত হচ্ছে 6000। আর আমরা জানি ক্ষমতা একক যদি ওয়াট হয় আর সময়ের একক যদি সেকেন্ড হয় তাহলে কার্যের একক কী হবে জুল হবে, এসআই একক কী হবে জুল হবে, তাই অ্যান্সার হবে এ। নেক্সট কোশ্চেন নাম্বার 56-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 56 বলেছে নিচের কোনগুলি অপ্রাসঙ্গিক। তো দেখো এখানে অপশনসগুলো মনে রাখবা, অ্যাড্রিনালিন, ইনসুলিন আর থাইরক্সিন এই তিনটা হচ্ছে হরমোনের নাম। তো তার মধ্যে পেনিসিলিনটা একটা অপ্রাসঙ্গিক এখানে। তো পেনিসিলিন অ্যাকচুয়ালি কি, পেনিসিলিন বলতে পারো ফার্স্ট অ্যান্টিবায়োটিক। আর পেনিসিলিন কে আবিষ্কার করেন, এখানে ছবি দেওয়া আছে আলেকজান্ডার ফ্লেমিং। এর নাম কি আলেকজান্ডার ফ্লেমিং, ওকে। এবার মনে রাখবা পেনিসিলিন কোথায় ইউজ হয়, এমন ইনফেকশনসগুলোকে ঠিক করতে যেগুলো ব্যাকটেরিয়া দ্বারা হয়ে থাকে, কিন্তু ভাইরাল ইনফেকশনের এগেনস্টে পেনিসিলিন কাজ করে না। আর পেনিসিলিনকে কোথা থেকে এক্সট্র্যাক্ট করা হয়েছিল, একটি ছত্রাক বা ফাঙ্গাস থেকে যার নাম ছিল পেনিসিলিয়াম নটেটাম, মনে রাখতে পারো। এবার নেক্সট অ্যাড্রিনালিনের একটু বাকিগুলো দেখে নিই। অ্যাড্রিনালিন মনে রাখবা, এই অ্যাড্রিনালিন হচ্ছে কোথা থেকে ক্ষরিত হয় এই হরমোন অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। আর যখন আমাদের শরীরে স্ট্রেস হয় বা আমাদের রাগ হয়, অ্যাঙ্গার হয়, তখন এই অ্যাড্রিনালিন ক্ষরণ হয়। একে আমরা বলি ফ্লাইট বা ফাইট হরমোন বলে থাকি, ঠিক আছে 3F, এটা মনে রাখবা।
এবার ইনসুলিন কোথা থেকে ক্ষরণ হয়? ইনসুলিন ক্ষরণ হয় হচ্ছে অগ্নাশয় থেকে। অগ্নাশয়ের মধ্যে মনে রাখবা কিছু কোষ আছে যেদেরকে আমরা বলি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তার বিটা সেল থেকে ইনসুলিন ক্ষরণ হয়। এই ইনসুলিনের কাজ হচ্ছে আমাদের রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখা। যদি ইনসুলিন কম ক্ষরণ হয় তাহলে কী রোগ হয়? মধুমেহ রোগ হয়। থাইরক্সিন কোথা থেকে ক্ষরণ হয়? থাইরয়েড গ্ল্যান্ড থেকে। আর থাইরক্সিনের ক্ষরণ কম হলে কী রোগ হয়? গয়টার রোগ হয়ে থাকে। এবার মনে রাখবা থাইরক্সিনের কম ক্ষরণ হলে গয়টার হয়, কিন্তু কম ক্ষরণ হলে আরও কিছু রোগ হয়, যেমন শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ দেখতে পাওয়া যায়, আর বড়দের ক্ষেত্রে মিক্সোডেমা। তো শিশুদের ক্ষেত্রে ক্রেটিনিজম রোগ দেখতে পাওয়া যায়, আর বড়দের ক্ষেত্রে মিক্সিডেমা। ওকে, বোঝা গেল? এবার নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন নাম্বার 57 বলেছে বিশুদ্ধ সুর পাওয়া যায়। তো মনে রাখবা বিশুদ্ধ সুর পাওয়া যায় সুর শলাকায়। ওকে, এখানে কি করা হয়? এই সুর শলাকার এই দুটো, এখানে যদি আমরা হাততালি দিয়ে একটা নরম প্যাড দিয়ে ধাক্কা মারি, তাহলে এই দুটো এইগুলো প্রমোসগুলো কি হয়? ভাইব্রেট করতে থাকে, আর এখান থেকে সুর বের হয়। ওকে, বিশুদ্ধ সুর। নেক্সট কোশ্চেন নাম্বার 58, কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে কিসে? তো মনে রাখবা কার্বনের কার্বনের পরিমাণ সবথেকে কম থাকে কার মধ্যে? রট আয়রনের মধ্যে। রট আয়রন হচ্ছে পিওরেস্ট ফর্ম অফ, আমরা বলতে পারি, আয়রন। দেখো, আমরা যখন আয়রনকে এক্সট্রাক্ট করব যেখান থেকে, সেটাকে বলবো আয়রন ওর। এই আয়রন ওরকে কি করা হয়? কোক আর লাইমস্টোনের সাথে মিক্স করে যখন এটাকে হিট করা হয়, তখন আমরা পেয়ে থাকি পিগ আয়রন। ওকে, এই পিগ আয়রন থেকে তারপরে রট আয়রন, স্টিল আর কাস্ট আয়রন পাওয়া যায়। রট আয়রনের মনে রাখবা কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে। ওকে, এখানে বেশি কি থাকে? স্টিল থাকে, তাহলে কার্বন সব থেকে কম থাকে, তাই জন্য এটাকে আমরা বলি পিওরেস্ট, মানে সব থেকে বিশুদ্ধ ফর্ম অফ কার্বন বলে থাকি। এবার তোমরা পরীক্ষার জন্য মনে রাখবা যে স্টিল, ঠিক আছে, এই স্টিলে কি থাকে? তো স্টিলের মধ্যে আয়রন থাকবে, কার্বন থাকবে, আর কিছু বা পরিমাণ ম্যাঙ্গানিজ বা ফসফরাস বা সালফারের কিছু ট্রেসেস থাকতে পারে। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন নাম্বার 59-এ চলে যাই। কোশ্চেন নাম্বার 59 বলেছে নিম্নলিখিত কোন তন্তুর জন্য বায়োসিনোসিস রোগ হয়? তো মনে রাখবা বায়োসিনোসিস রোগ হচ্ছে একটা লাংস ডিজিজ। একে আমরা ব্রাউন লাং ডিজিজ বলি, বা মানডে ফিভারও বলা হয়ে থাকে। কি বলা হয়? মানডে ফিভার। তো এইটা কিসের জন্য হয়? এটা কটন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের এই অসুখটা হয়ে থাকে। আরেকটা মনে রাখতে পারো যে অ্যাসবেস্টস এর জন্য একটা ডিজিজ হয় যার নাম হচ্ছে অ্যাসবেস্টোসিস, আর এটাও একটা লাংস ডিজিজ, অ্যাসবেস্টোসিস লাংস ডিজিজ। নেক্সট কোশ্চেন, আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 60 বলছে মেডিকেল বর্জ্য বহনকারী ব্যাগের রং নির্দেশনায় লাল রঙের নির্দেশ করে, এতে কি আছে? দেখো, উত্তর হবে পরিতৃপ্ত ব্যবচ্ছেদ যন্ত্রসমূহ। তো মনে রাখবা যে মেডিকেলে কি হয়, অনেক ধরনের জিনিস ইউজ করা হয়, ধরো হচ্ছে ডায়াগনোসিস পারপাসে, ট্রিটমেন্ট পারপাসে। তো সেগুলো কি করা হয়, যখন ইউজ হয়ে যাচ্ছে তারপর সেগুলো হচ্ছে ওয়েস্ট মেটেরিয়াল, কিন্তু সেই মেটেরিয়ালগুলো কি হয়, পয়জনাস টাইপেরও হতে পারে, হ্যাজার্ডাসও হতে পারে। তো তাদের ঠিকঠাক করে ডিসপোজাল করতে হবে, এবং তার জন্য কি করা হয়, আলাদা আলাদা কি করা হয়, ব্যাগ বা এই টাইপের জিনিস রাখা হয়, যেখানে কালারগুলো আলাদা করা হয়, যাতে বোঝা যায় যে আমাদের কোন বাস্কেটে কি টাইপের ওয়েস্ট মেটেরিয়াল আছে, মানে বায়োমেডিক্যাল ওয়েস্ট আছে। তো মনে রাখবা হলুদ রঙের যে কন্টেইনার আছে সেটাতে কি করা হয়, সেটাতে ধরো ড্রেসিং মেটেরিয়ালস বা প্লাস্টার অফ প্যারিস, প্লেসেন্টা, বা অপারেশনে ধরো বডি কিছু অপারেশনের পোস্ট অপারেটিভ কিছু বডি পার্টস লাইক অ্যাপেন্ডিক্স, গল ব্লেডার, এগুলো ইয়েলো বাস্কেটে রাখা হয়। লাল বাস্কেটে কি রাখা হবে, ডায়ালাইসিস কিট, সিরিঞ্জেস যার মধ্যে নিডল নেই সেগুলোকে লাল রঙের বাস্কেটে রাখা হয়। যদি আমরা বলি হচ্ছে তোমার হচ্ছে ব্লু বাস্কেটে আমরা কি রাখবো, কিছু নেলস হলো, ঠিক আছে, ল্যাবের স্লাইডস হলো, কিছু ব্রোকেন গ্লাসেস, এগুলো রাখা যেতে পারে। ব্ল্যাক বাস্কেটে অনেক ধরনের কিছু রাখা হয়, যেগুলো ধরো মিউনিসিপ্যালিটি এরা এটাকে ট্রিটমেন্টে করতে পারে, ঠিক আছে। এটাতে বায়োডিগ্রেডেবল, নন বায়োডিগ্রেডেবল এই ওয়েস্টগুলো রাখা হয়। আর লাস্ট হচ্ছে হোয়াইট বাস্কেট, যদি বলি এটাতে কিছু নিডলস, সার্জারির মানে ধরো সার্জিক্যাল কিছু ব্লেডস এটসেট্রা এই হোয়াইট বাস্কেটে রাখা যেতে পারে। তাহলে এখানে আমরা
মানে নেক্সট 20টা কোশ্চেন আমরা ডিসকাস করলাম। এবার বাকি আমরা আরও ভিডিও নিয়ে আসবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলোর উপরে। তোমরা আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ।